Radio Furti presents ভূত FM বইমেলা থেকে। সবাইকে অমর ২১-এর শুভেচ্ছা। ১৩ আগস্ট ২০১০ শুরু হয়েছিল ভূত FM। আজ ফেব্রুয়ারি ২০১৪। অন্যরকম এক ভূত FM-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে যারা ঘটনাগুলো শেয়ার করছেন তারা আপনাদের খুব চেনা, খুব স্পেশাল, এবং এইখানে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলো এই সিটির বাইরে পৃথিবীতে আর কোথাও নেই। আপনার সংগ্রহে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে বছর বছর আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। চলুন শুনে আসি আজকের ঘটনাগুলো। আমি সাকওয়াত হোসেন বাবন, আমি পুরনো ঢাকাতে থাকি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত কি বলবো যে রোমহর্ষক ঘটনা বলা যায়, আবার রোমাঞ্চকর ঘটনাও বলা যায়। তো ঘটনাটা শুরুটা হলো এরকম। আমার ছোটোবেলা থেকেই মাছ ধরার প্রতি খুব আগ্রহ। আমি সবসময় মাছ ধরি, এবং আমার মাছ ধরার পদ্ধতিটা হচ্ছে ছিপ দিয়ে। তো আমি জানি যে কিভাবে মাছ ধরতে হয়, কেঁচো দিয়ে, মাছের খাবার দিয়ে, মাছকে ডেকে কীভাবে মাছ ধরতে হয়, এগুলো আমি সবসময় জানি। ছোটোবেলা থেকে এটা হয়ে গেছে আমার মধ্যে। তো একবার ঘটনাটা যেখান থেকে শুরু, আমি সেটা বলবো, এটা ওই ঘটনাটা উল্লেখ না করলেই নয়। একবার আমার বাবা একজন সরকারি কর্মচারী, সরকারি অফিসার ছিলেন। তো উনি ঢাকার বাইরে পোস্টিং ছিল। তো আমরাও গেছি। আমি সাঁতার জানিই না। তো আমরা গেছি। পরে আমি ওইখানে একটা পুকুর ছিল, আমরা যেই বাড়িতে ছিলাম ওই বাড়িটা মল্লিক সাহেবের বাড়ি ছিল, এবং একটা বিরাট বড় একটা মজগুনি পুকুর ছিল। তো আমি একদিন ওইখানে একটা আম গাছের নিচে বসে একাই স্কুল থেকে ফিরে একা মাছ ধরছি। ছোট ছোট পুঁটি মাছ উঠে, তো আমি কেঁচো দিয়ে মাছ ধরতেছিলাম। হঠাৎ করে একটা বিশাল টান আমি অনুভব করলাম, এবং অনেক ছিপ ধরে রাখতে চাইছি যে ছিপ আটকে মাছটাকে তুলে ফেলবো, কিন্তু না, মাছটা আমাকে নিয়ে পুরো আমি ধাপাস করে পানির মধ্যে পড়লাম। তার কিছুক্ষণ পরে আমি বুঝতেছি আমি পানি খাচ্ছি। পানি খেয়ে হাত পাও ছুটতেছি চারিদিকে বাঁচার জন্য, কিন্তু না, পায়ের নিচে কিছু পাচ্ছি না, এবং আমার বুক ধকধক করতেছিল। এবং একসময় আর কোনো কিছু মনে নাই, আশেপাশে কেউ ছিলও না যে আমাকে বাঁচাবে। তো কিছুক্ষণ পরে আমি চোখ খুলে যখন তাকালাম, কতক্ষণ পরে আমি ঠিক জানি না, চোখ খুলে তাকালাম, দেখলাম যে আমি ওই আম গাছটার নিচে শুয়ে আছি, আমার ছিপটা পানিতে মধ্যে ভাসতেছে। এবং আমাকে কে বাঁচালো, কিভাবে আমি ওইখানে উঠলাম, এটা আমার কাছে এক বিশাল রহস্য। যাই হোক, আমি এবার মূল ঘটনায় চলে আসি। আমার ছোটবেলার সেই মাছ ধরার নেশা কিন্তু এখনও কাটে নাই। আমি কিন্তু তারপরে বড় হয়েছি, বিভিন্ন জায়গায় যখনই যেই পুকুরে গিয়েছি মাছ ধরেছি, এবং সাঁতারটা শিখে নিয়েছি বিধায় আমার কোনো ভয় ছিল না, ভয়টা চলে গেছিল। তো আমি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতাম, যেমন ওই যেখানে টিকিট কেটে মাছ ধরার একটা সিস্টেম আছে। তো আমি 2টা টিকিট সবসময় কাটতাম সব জায়গাতে। এবং আমার কিছু বন্ধুবান্ধবও 2টা গেছে যারা মাছ ধরতে পছন্দ করে। দেখা গেলো উইকেন্ডে আমরা ঢাকার বাইরে চলে যাই, বিভিন্ন জায়গাতে চলে যাই, কখনো নিজেদের গাড়ি অথবা অফিসের গাড়ি ব্যবহার করি। তো অফিসের গাড়ি হিসেবে যখন ব্যবহার করায় মতি মিয়া যে নামে এক ড্রাইভার ছিল, সে সবসময় সেও মাছ ধরতে পছন্দ করতো। সে আমার সাথে প্রতি শুক্রবারে তাকে খবর দিলেই হতো, আর অফিস থেকে পারমিশন নিলেই হতো যে গাড়িটা আমি শুক্রবার নিয়ে যাচ্ছি, এটা জানতো সবাই। তো একবার খবর আসলো যে আমার এক ফ্রেন্ড খবর দিল যে বুলতা নামের একটা দিঘি আছে বুলতা এলাকায়। এটা ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ের পাশে পড়ে আর কি। তো আমি খবর পেয়ে বললাম যে ঠিক আছে, টিকিট করো। বৃহস্পতিবার তাকে কনফার্ম করলাম। ও বললো যে আমি টিকিট কেটে রাখছি, 2টা কাটি। হ্যাঁ, 2টাই 2জনে এই করবো। আমি বললাম তোমার জন্য কাটবা না আলাদা? কয় না, আমি 2টা কাটি, তুমি আসো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কাটো, কনফার্ম করো। ও আমাকে রাতেও ফোন দিয়ে বললো যে কনফার্ম, কালকে 2টা টিকিট কেটে রাখছি, টিকিট তুমি এখানে আইসা তোমার নাম বললেই হবে, আর আমি তো থাকবোই। তাও ঠিক আছে, আমি মতি মেয়েরা ফোন করলাম, মতি কালকে সকালে চলে আসো, 6টার মধ্যে চলে আসবা বাসায়, তোমরা রওনা দিব মাছ ধরার। ও মতি খুব খুশি, মাছ ধরার কথা শুনলে মতি সবসময় খুশি হয়, আর এর জন্য ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তো মতি 6টার জায়গাতে সেদিন ও আর 6টার সময় আসতে পারে না, 8টা সাড়ে 8টার দিকে আসছে। আর আমি বললাম যে মতি তুমি এত দেরি করলা? বলে স্যার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমিও দেখলাম যে কয়েকবার বারান্দায় বের হয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে। আর মতি মিয়ারে ফোন দিতেছিলাম, ওর বাসায় একটা ফোন আছে, সেটা তখন তার মোবাইলের সিস্টেমটা ছিল না। তো মতির বাসায় ফোন ছিল, ওকে আবার ডাইকা দিতে হইতো। তো 2-1বার ওকে ডাইকা দেওয়ার পরে 3য়বার এসে বললো যে মতি বাসায় নেই। তখন আমি কনফার্ম বললাম যে মতি মনে হয়
চলে আসতেছে। তো 8টা সাড়ে 8টার দিকে আমাকে নিচে এসে খবর দিল যে স্যার ও আসছে। আমার দারোয়ান এসে যখন বললো যে স্যার মতি মিয়া আসছে, তখন আমি রেডি হয়েছিলাম, নেমে গেলাম। ঢাকা সিলেট হাইওয়ে ধরে আমরা যখন ওই বুলতা নামক এলাকাটায় পৌঁছালাম, তখন প্রায় 11টা হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কোনো না থামার নামগন্ধ নেই। আমি যেয়ে দেখলাম যে বিশাল বড় একটা দিঘি, ওইটা বুলতা দিঘি নামে ওইখানে পরিচিত। তো দিঘিটা দেখে আমার ভালো লাগছে। আমি বললাম যে এখানে মাছ আছে, হ্যাঁ এখানে মাছ পাওয়া যাবে। মাছের গন্ধ যেন আমি পাচ্ছিলাম। তো আমি আমার যেই সব খাবারটা মাছের জন্য যেসব জিনিসপত্র নিয়ে আসছিলাম, সেগুলো নিয়ে আমি ওইখানে যারা ছিলেন তাদের একজনকে জিজ্ঞেস করাই বললো যে আপনার জন্য এইখানে একটা চকি রাখা আছে, এইখানে আপনি মাছ ধরেন। তো জায়গাটাও আমার বেশ ভালো লাগলো, যে একটু ছায়ার মধ্যে একটা পাশাপাশি একটা গাছ আছে, করই গাছ, বিশাল করই গাছ ওইখানে। তো আমি ওইটার নিচে আমার চকিটা পাতা, তো আমি ওইটার মধ্যে বসে আমি মাছ করলাম। আমি খুঁজলাম যে আমার বন্ধুটা আসার কথা, ওরে দেখলাম যে উনি কই। খবর নিয়ে দেখলাম যে ও আসতেছে না। ও তখন আর ওইখানে ফোন দেওয়ার সিস্টেম নাই, তখন আমি আমার মতো মাছ ধরতে পারলাম। তো ঘন্টা 2-এর মধ্যে মাছ ধরা তো একটা ধৈর্যের ব্যাপার। 2 ঘন্টা 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কোনো মাছ পাইনি। আমি এর মধ্যে 4 দিয়েছি, ওই যে বিভিন্ন জিনিস একত্র করে ফেললে মাছ ওইটার গন্ধে চলে আসে। তো একবারের জায়গায় 2বার 4 দিয়েছি। তো ঠিক ঘন্টা 2-2.5 পরে আমি যখন আমার বড়শিতে প্রথম টানটা অনুভব করলাম, এবং বিশাল এক মাছ উঠলো। সেটা হলো প্রায় 7.5 কেজির একটা সিঁদুর রুই বলে। তো এটা একদম লাল টকটক একটা রুই, হ্যাঁ, এবং 7.5 কেজি। আমরা ওইখানে মাপছি, মাছটার ওজন 7.5 কেজি ছিল। আমি তো খুশিতে আর বাঁচি না, মাছটাকে উপরে তুলে তারপরে মাছ যখন ধরলাম, মাছের নেশা পেয়ে গেছে আমার, এবং 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি বিভিন্ন সাইজের মাছ উঠতেছে। আমি খুশি একেবারে 5টা 5:30, এবং সবার শেষে মনে হয় আমিই ছিলাম যে ছিপ গুছিয়েছি মাছ ধরা থেকে। তারপর ওইখানে বুলতা বাজারে গেলাম। বুলতা বাজারে যাই মতি মিয়া আমি চা খেলাম। চাটা খেয়ে তখন মতিরে বললাম যে মতি চলো রওনা দেওয়া যাক। তো সন্ধ্যা হয়ে গেছে, নামাজ ওইখানে হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আমরা রওনা দিচ্ছি। তো সারাদিনে যেহেতু মাছ ধরার পরিশ্রম গেছে, মাছগুলোকে গাড়ির পিছনে রেখে আমরা ঢাকার দিকে রওনা হয়ে গেছি। তো আমার পিছনের সিটে মতি মিয়ার পিছনে, আমরা একটা মাইক্রোবাসে ছিলাম, তো মতি মিয়ার পিছনের সিটটাতে আমি বসে চোখ বন্ধ করে দিছি এবং একটু তন্দ্রায় চলে গেছি। তো মতিকে বললাম যে মতি সাবধানে গাড়ি চালাও, দেখো বৃষ্টি হচ্ছে, গাড়ি যেন আবার বাইরে নিয়ে যাও। মতি বললো যে স্যার আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার ঘুম বাসায় যায় ভাঙবে। তো যেহেতু মাছ ধরা হয়েছে, আমার মনটার মধ্যে একটা প্রশান্তি চলে আসছে। যারা মাছ ধরেন তারা জানেন যে মাছ ধরা পড়লে কীরকম প্রশান্তি লাগে। তো আমি সেই পুরোপুরি প্রশান্তির মধ্যে ডুবে গিয়ে আমার চোখটা একটু বন্ধ করে দিচ্ছি, তন্দ্রা চলে আসছে। হঠাৎ করে দেখলাম যে গাড়িটা থেমে গেল, এবং মতি মিয়া কাকে বলতেছে সর, এই সর, সামনে থেকে সর সর, এরকম করে চিৎকার করে উঠছে। তো আমি বললাম মতি কী হয়েছে? প্রথমে মতি আমার কথার কোনো রিয়েক্ট করলো না। তার দ্বিতীয়বার আমি বললাম যে মতি কী হয়েছে তোমার? একটু ঝুঁকা ওর দিকেই বললাম কী হয়েছে কি? বলে স্যার দেখেন কে সামনে দাঁড়ায় আছে। আমি বললাম সামনে দাঁড়ায় আছে কে মানে? আমি প্রথমে সামনে তাকায় কিছু দেখি নাই, গাড়ির ফ্লাইট লাইট চলতেছে, গাড়িটা থাইমা আছে, হ্যাঁ, গড়গড় করতেছে গাড়ি। তো মতিবা বললো স্যার বাম পাশে দেখেন। তখন আমি হাতের বাম পাশে দেখালাম, দেখলাম যে সামনের যে ফ্লাইট লাইটটা আছে, লাইটটার ঠিক পাশেই একজন দাঁড়ায় আছে, কেউ একজন দাঁড়ায় আছে গাড়িটা ঘেঁষা, এমনভাবে দাঁড়ায় আছে যে গাড়িটাকে টান দিলে তার উপর দিয়ে গাড়ি যেতে হবে। তখন আমি বললাম যে কী সমস্যা কী? তখন মতি বললো স্যার আমি সরতে বলতেছি স্যার, আমি কিন্তু গাড়ি তার উপর দিয়ে নিয়ে যাবো। আমি বললাম মতি তুমি থামো, অস্থির হয় না, দেখি আমি গাড়ির গ্লাস নামাইছি, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিটা একটু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তখন আমি বললাম যে মাথাটা বের করে বললাম কি আপনার সমস্যাটা কি, আপনি গাড়ির সামনে কেন দাঁড়াইছেন? আমার হঠাৎ তখন একটা চিন্তা হয়েছে যে হয়তো কোনো গরিব মানুষ টাকা পয়সার জন্য গাড়ির সামনে দাঁড়ায় পড়ে গেছে বা এরকম কিছু। কিন্তু ওনার দিকে তাকায় আমার জানি শরীরটা কীরকম করে উঠলো, আমি একটু নিজেকে ঠিক বুঝাইতে পারবো না এখনও। যখন বলি আমার শরীর কাঁটা দিয়ে ওঠে, যে সেটা ঠিক তার চোখের দৃষ্টিটা, বিশেষ করে তার চোখের দৃষ্টিটা ঠিক নর্মাল না। মানে যারা ন্যাশনাল জিওগ্রাফিতে যে পশু পাখির অনুষ্ঠান দেখেন, তারা যদি যে বুনো লায়নগুলোর মানে সিংহের চোখ দেখেন, ঠিক এরকম দুইটা চোখ যেন তার মধ্যে বসায় ছিল, চাপাটা একটু ভিতরের দিকে ঢুকানো, থুতনিটা একটু বের হয়ে আসে, লম্বা একটা শেপ, না পুরুষ না মহিলা, এরকম মাঝামাঝি কিছু একটা, যেন একটু চুলগুলো বড় বড় দেখলে মনে হয় যে মহিলা, শরীরটা দেখলে মনে হয় মহিলা, কিন্তু মুখের দিকে তাকাইলে মনে হয় না যে উনি কোনো মহিলা বা অন্য কিছু, বা উনি একজন মহিলা, এটা বোঝা যায় না। তো আমি তাকানোর সাথে সাথে উনি আমার কাছাকাছি চলে আসছে, গ্লাসের কাছে এসে বললে দে। এখন আমি বেশ চমকে উঠছি যে কি দিব? বললো যে তোর কাছে যা আছে দে। এখন আমি বললাম যে আপনার কি টাকা পয়সা দরকার, কিছু টাকা পয়সা দিব? হইতে পারে না এরকম যে গ্রামের মানুষ কিছু টাকা পয়সা যাচ্ছে,
ক্ষুধার্ত। সে বলল যে না তুই দে। তখন আমরা যারা মাছ ধরি তারা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে এই ধরনের অপার্থিব কোনো অনেক ঘটনা ঘটে অনেকের জীবনে, যে হঠাৎ করে কোনো অশরীরী বা অন্য কিছু সামনে এসে দাঁড়ায় মাছ চায়। তো আমার প্রথমেই আমার ভিতরে কে জানি বলে উঠলো যে এটা কি সেই ধরনের কিছু। আমি বললাম যে আপনি কি চাচ্ছেন বলেন। তো বললো তুই তোর কাছে যা আছে তুই দে। এবার বেশ রাগান্বিত স্বর এবং অস্থির হয়ে গেছে, তার মধ্যে বোঝা যাচ্ছে যে চোখ দুটা মনে হচ্ছে বের হয়ে যাবে। আমার জানি কি হলো ভিতরে, আমি গাড়ি দরজা টান দিয়ে গাড়ি খুলে ফেললাম। আমার মনে হলো যে মাছ চাচ্ছে। তখন আমাকে মতি মিয়া বলতেছে যে স্যার বের হবেন না, স্যার বের হবেন না, স্যার বের হবেন না, গাড়ি থেকে বের হবেন না। আমি মতি মিয়ার কথা সম্পূর্ণ উপেক্ষা করে পিছনে চলে গেলাম। পিছনে যে ক্যারিয়ার ওপেন করছি, ক্যারিয়ার ওপেন করে মাছের সামনেই মাছের যে মাছটা নিয়ে আসতেছিলাম, যে পলিথিন ব্যাগের ভিতরে মাছ ছিল, তার সেই পলিথিনের ব্যাগটা আবার একটা চটের ব্যাগের ভিতরে ঢুকানো। তো আমি প্রথমে চটের ব্যাগটা যে মুখটা যে বাঁধা দড়ি দিয়ে সেটা খুললাম এবং পলিথিনের ব্যাগটার ভিতরে যখন হাত দিছি তখন আমার প্রথমেই হাতটা পড়ছিল যে সেই যে 7.5 কেজির যে বড় আপনার সিঁদুর রুইটা নিয়ে আসতেছিলাম সেটার উপরে। এবং এত বড় একটা মাছ যখন হাতে পড়লো আমার কেন মনে হলো যেন আমি এই মাছটাই দেবো, কিন্তু এত বড় একটা মাছ অন্যকে দিয়ে দেওয়া কিন্তু সহজ ব্যাপার না। যারা মাছ ধরেন তারা জানেন যে যেটা একটা বিশাল বড় একটা হার্ট হইতে হবে এদের। আমার প্রথমেই তখনই মনে হয়েছে যে এই মাছটা আমি দিয়ে দিব। তখন আমি মাছটা নিয়ে যেই ঘুরতে যাব পিছন ফিরছি আর দেখি ওই আমার ঠিক আমার পাশে ওইটা এসে দাঁড়ায় আছে এত কাছে, এত ক্লোজ। আমি পুরো এখনো যে বলতেছি আমার পুরো শরীর একটা ঝিম একটা ভাব হয়ে গেছে, মাথার চুলগুলো মনে হচ্ছে দাঁড়ায় গেছে এই বৃষ্টির মধ্যেও। বৃষ্টি যে হচ্ছে সেগুলো কোনো খেয়াল নেই আমার। তো আমি ওনাকে পিছনে দিকে নিজেকে সামলায় বললাম নেন। হ্যাঁ, দেখলাম ও কিছু বলে না, দাঁড়ায় আছে। আমি আবারও বললাম যে নেন, এইটা আপনি নেন। এবার বললো উনি আমাকে বললো লাগবে না, রেখে দে। আমি বললাম যে লাগবে না মানে? বললো যে লাগবে না, রাখ ভিতরে রাখ। কারণ আমি ওনার দিকে তাকায় আসি, এরকম দেখলাম যে আমি আমার হাতটা যেন অটোমেটিকলি মাছের ওই ব্যাগের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি এদিকে একটু তাকাইছি, তাকায় দেখলাম যে মাছের ভিতরে ব্যাগের ভিতরে আমার হাতটা ঢুকে গেছে। এখন আমি তারপর যখন আমার পিছনে তাকাইছি দেখি পিছনে কেউ নেই। আমি দৌড়ায় মতি মিয়ার কাছে গেলাম, ওই পিছনের ক্যারিয়ারটা খোলা, আমি ব্যাগটুকু রেখে দৌড়িয়ে, ও তো মতি তো ওই সামনের সিটে বসে আছে ড্রাইভিং সিটে। আমরা মতি তুমি কাউকে দেখছো এদিকে যেতে? না স্যার কাউকে দেখিনি। তো মতির সাথে সাথে আমাকে বললেই আমি বললাম যে হঠাৎ করে কোথায় গেল? মতির সাথেই গাড়ি থেকে নেমে আসছে। ও নাইমা বললো স্যার আপনি গাড়িতে উঠেন। গাড়িতে ও মতি একরকম আমাকে ওইখান থেকে নিয়ে এসে আমি যেখান থেকে নামছিলাম ওই সিটে ও উঠাই দিল আমাকে, বললো স্যার উঠেন। ও কেরিয়ার বন্ধ করলো, তারপর বললো স্যার আর কোনো কিছু। আমি বললাম কি দেখলাম মতি? এটা মতি গাড়িতে উঠা গাড়ি চালু স্টার্ট করে দিছে, গ্লাসগুলো বন্ধ করে দিছে, তো গাড়ি চলতেছে। আমি বললাম মতি কি দেখলাম এটা? মতি কিছু একটা বলতে যাচ্ছিল, তারপর দেখলাম মতি চুপ হয়ে গেল। মতি বললো যে কোনো কথাই বলে না। এখন মতিকে আমি যতই প্রশ্ন করি যে মতি আমরা কি অপার্থিব কিছু দেখলাম, আমরা কি ওই ধরনের কিছু দেখলাম, এটা তো আর কি আমি বিশ্বাসও করতে পারতেছি না, কি দেখলাম? মতি কোনো কথাই বলে না। আমি আসলে মতির সাথে কথা বলতেছিলাম নিজের ভয়টা কাটানোর জন্য। তো মতি কোনো কথা বলে না। তো কাঁচপুর ব্রিজ অতিক্রম করলাম। মতিকে বললাম মতি গাড়ি সাবধানে চালাও। আমার ভয় হচ্ছিল যে মতি না গাড়ি রাস্তার বাইরে ফেলে দেয়। তো মতিকে বলছি মতি তুমি গাড়ি সাবধানে চালাও। মতি গাড়ি সাবধানেই চালাতেছিল। কাঁচপুরের ব্রিজ যখন ক্রস করে আমরা এদিকে আসছি, তো তারপরে মতি মনে হলো যে ঝড়ের বেগে ঢাকার দিকে চলে আসতেছে গাড়ি। তো কিছুক্ষণ গাড়ি ও স্পিডটা অনেক বাড়ায় দেয়, আবার গাড়িটা কিছুক্ষণ কমায় দেয়, আস্তে আস্তে যায়। আমি বললাম যে মতি তুমি সাবধানে চালাও। ওকে যতই বলি ও আমার কোনো কথাই শুনতে পারে। আমি যে পিছনে বসে আছি এটা যেন মতির খেয়ালেই নেই। তারপরে যাই হোক আমার আর কোনো বিপদ হলো না, আমরা ঢাকায় চলে আসলাম। তো ঢাকার মানে যে যাত্রাবাড়িতে এসে, যাত্রাবাড়ি যারা ওইখানে যান সবসময় জানেন যে বাম পাশে একটা পেট্রোল পাম্প আছে। তো মতি গাড়িটাকে পেট্রোল পাম্পটাকে ভিতরে গাড়িটা নিয়ে ঢুকাই দিল। ঢুকাই দিয়ে মতি গাড়ি থেকে নামে আসছে, আমিও গাড়ি থেকে নামছি। মতি আমাকে জড়ায় ধইরা পুরো হাউমাউ করে কাঁদতেছে যে স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে, স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে, আমাদেরকে ঢাকায় ফেরার কথা ছিল না। আমি বললাম যে মতি কি এরকম একটা মাছ চাইছে, মাছ দিয়ে দিছি, সব শেষ। মানে আমরা জানি যেটা চাই এরকম দিলে আর বিপদ হয় না। হ্যাঁ, কোনো ঝামেলা ছিল না। কয় স্যার যাকে আপনি মাছ দিছেন সেই জিনিসটা আপনার পিছনের সিটে বসে আসছিল। আমরা যে ঢাকা পর্যন্ত আসছি স্যার, কাশপুরের আগ পর্যন্ত পুরোটাই আপনার পিছনে বসেছিল। আমি বললাম তুমি দেখলা কেমন? স্যার আমি ব্যাক মিররে দেখতেছি সে আপনার পিছনে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার সামনের দিকে তাকায় আছে এবং আপনারা দেখতেছে।
আর আমার পুরো আমারও শরীর কাটা দিয়ে উঠলো। মতি বলতেছে যে স্যার কাঁচপুরের ব্রিজের পরে তাকে কখনো দেখছি বসে আছে, কখনো দেখছি নাই। তো যখন দেখছি বসে আছে আমি গাড়ি আস্তে আস্তে চালাইছি, আর যখন দেখছি নাই স্যার আমি গাড়ি জোরে জোরে তার চালাইছি। তো স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ যদি আমাদের সাথে না থাকতো তাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারতো। তো এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা রহস্যময় ঘটনা। তো এই ঘটনার পরে আর কি পরবর্তীতে যেই ঘটনাটা ঘটছে সেটা এটার সাথে অনেকটা লিঙ্ক আছে, আমি লিঙ্ক পাই। আমি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টের হেড। তো আমি আমার যে চেম্বার আছে, আমি যে ওখানে যে বসি, তো আমার একটা যে পিয়ন, আমার পিয়ন হিসাবে, ব্যক্তিগত পিয়ন হিসাবে কাজ করে। তো ওর নাম মহামিনুল। ওর নামটা উল্লেখ করলাম এই কারণে, আমরা যে কারণ বাজারে জালালাবাদ ভবনে বসি। তো জালালাবাদ ভবনের আমরা 4th তলা এবং 5ম তলাটা আমাদের অফিস। তো ও রাতেবেলা ওই ইয়াতে ঘুমায়, আমাদের 5ম তলায় ঘুমায়। 5ম তলার অফিসটা এখনো ডেকোরেশন কমপ্লিট হয় নাই, ইন্টেরিয়র কাজ চলতেছে। তো ও একদিন আইসা আমাকে বললো যে স্যার আমি তো উপরে ঘুমাই, আমার একটু ভয় লাগে। আমি বললাম যে কী ব্যাপার, কেন ভয় লাগে? কয় স্যার ওই যে আমাদের পাশে যে রাস্তার ঠিক অপোজিটে একটা বিল্ডিং আছে, সেখানে ওই যে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের একটা শাখা আছে। তো বললো ওইটার উপরে খালি চারিদিকে দেয়াল তুলে ছাদটা করে রাখছে, ওইখানেও কাজ চলতেছে। বললো স্যার আমি তো আমাদের উপর তলায় ঘুমাই। তো স্যার হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, আমি ওই দেয়ালের দিকে তাকাইলাম, দেখলাম যে ছাদের উপরে জানি কে হাঁটতেছে, ওই বিল্ডিংয়ের ভিতরে কে হাঁটতেছে। এবং হাঁটতে হাঁটতে স্যার ঠিক আমাদের যে সামনে ওই বিল্ডিংটা থেকে বের হয়ে গেল, শূন্যের মধ্যে সে হাঁটতে হাঁটতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসটা ক্রস করে চলে গেল। এরপরে স্যার আমি কিছু দেখলাম না। আমি বললাম কেমন দেখতে? তো আমি যেই জিনিসটাকে দেখছি মহামিনুলের বর্ণনাটা হুবহু এক। তো আমি ওর বর্ণনাটা শুনে আবার চমকাই গেছি যে এখন আমি এইখানে আছি, মানে জালালাবাদ ভবনের কথা বলতেছি, যে আমি যেই অফিসটার পিছন দিয়ে ওই বিল্ডিংটা দেখা যায়, একদম আমার জানলাটা বড় গ্লাসটার পিছন দিয়ে দেখা যায়, যে একটা পুরো ওই বিল্ডিংটা দেখা যায়। এখন আমি মহামিনুলের ভয়ে বর্ণনা শুনে চমকে উঠলাম এই কারণে যে ওইটাকে আমাকে ফলো করছে এখনও। আমি কিন্তু মাছ ধরা ওই ঘটনার পরে অনেক কমিয়ে দিয়েছি, এখন সহজে মাছ ধরতে যাই না। যাই হোক, এটাই আমার জীবনে একটা ঘটে যাওয়া বিশাল রহস্যময় ঘটনা। ভূত এফএম বইমেলা থেকে শুনছেন ভূত এফএম, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং চলছে অমর 21-এর স্পেশাল এপিসোড। এবং এই এপিসোডটিতে সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোনো বিজ্ঞাপন বিরতি নেই, শুধু ঘটনা, শুধু ভয়। সাথে আছে ফারনান। চলে যাব ফারনানের ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাকে একজন মেইল করে পাঠিয়েছেন, এবং ওনার নাম হচ্ছে জাহিদুল হাসান। উনি খুলনায় থাকেন। তো ঘটনাটা প্রায় 12 বছর আগের পুরনো একটা ঘটনা, এবং উনি আমাকে মেইলে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো উনি ঠিক 12 বছর আগে ওনার কোয়ালিফিকেশন যখন শেষ করেন, তখন খুলনা শহরে একটি চাকরি পেয়ে যান। এবং উনি যখন এই জবটা পান, তখন ওনার বাসা ছিল খুলনার কোনো একটা গ্রামে, মানে অনেক ভিতরে শহর থেকে। তো উনি যখন ওই যেখানে অফিস, সেখানে আসার জন্য তার অনেক সময় লেগে যেত। তো এরপরে উনি যেটা করলেন, যে খুলনা শহরের আশেপাশে কোনো একটা বাসা খোঁজা শুরু করলেন। কারণ আসা যাওয়ার অনেক সমস্যা হয়, এই কারণে খুলনা শহরই একটা বাসা সে খুঁজে বের করার চেষ্টা করলেন। তো খুঁজতে খুঁজতে একটা বাসা সে পেয়ে গেলেন, এবং এই বাসাটা ছিল আপনার খুলনা শহরেই, এবং অফিস থেকে ওনার বাসার দূরত্ব ছিল প্রায় আধা ঘন্টা। তো বাসাটা প্রথম দেখাতেই তার খুব ভালো লেগে যায়। এবং বাসাটার বর্ণনা আমি একটু দিব। বাসাটি ছিল এমন যে বাসার একতলায় ছিল আপনার ঔষধের গোডাউন, এবং দোতলায় ছিল ছোট ছোট রুমের একটা ফ্ল্যাট। এবং বাসার মালিক থাকতো খুলনা শহরের অন্য একটা বাসায়, মানে এই বাসায় মালিক থাকতো না। তো খুব ছোট একটা বাসা, এবং বেশ পুরোনো আমলের একটা বাসা। তো ওনার বাসাটা দেখার পরে বেশ পছন্দ হয়ে যায়। এবং বাসার পেছনের দিকে আরেকটা যেটা ছিল, যেটা আমি বলবো যে বাসার পেছনে ছিল একটা ডোবা, এবং বাসার পেছনের ডোবার পাশে ছিল আপনার একটা অনেক ছোট বাগানের মতো একটা জায়গা, এবং সেই বাগানটা ক্রস করার পরে বেশ কিছু দূর গেলে ঝোপঝাড়ের মতো জঙ্গল। এই ছিল টোটালি বাসাটা। তো বাসাটা প্রথমে দেখার পরে তার বেশ ভালো লেগে যায়, এবং সেই বাসাটা অ্যাডভান্স করে আসে। এবং এরপর দিনই ঠিক সেই তার যে আসবাবপত্র, তার যে জিনিসপত্র সব কিছু নিয়ে সে ঠিক সেই বাসাটায় উঠে পড়ে। যেহেতু বাসাটার নিচে ছিল গোডাউনের ওষুধের গোডাউন, এবং উপরের তলায় যেহেতু সে নিজে একাই থাকবে, তো সম্পূর্ণ বাসাটা মোটামুটি তার নিজেরই দেখতে হয়, এরকম একটা কন্ডিশন ছিল তখন। এবং সে যেহেতু অবিবাহিত ছিল, তাকে একাই থাকতে হবে সেই দুটো রুমে। তো
তো যাই হোক, সব কিছু নিয়েই সেই বাসায় উঠলো এবং বাসাটা যেহেতু অনেক পুরনো ছিল সেটাকে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। সে সম্পূর্ণ সেটেল হয়ে যায় বাসাটাতে এবং সেই দিন রাত্রে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে যখন ফ্রেশ হয়ে সে ঘুমাতে যাবে, অনেক সারাদিনের ক্লান্ত থাকার কারণে তার প্রচুর ঘুম আসে এবং সে রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা সময় হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে দেখা যায় রাত্রে ঠিক ঘড়িতে বাজে রাত 12টা এবং তার বিছানার ঠিক মুখোমুখি অবস্থায় ছিল একটা জানালা এবং সেই জানালাটার পাশে ঢাকা ছিল একটা সাদা পর্দা দিয়ে। সেই সাদা পর্দা দিয়ে শুধু বাহির থেকে চাঁদের মৃদু আলো বিছানায় পড়ছিল। সমস্ত ঘরটা ছিল অন্ধকার। তো এই অন্ধকারে সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। তার আর ঘুম আসছিল না। সে চিন্তা করলো যে না, আমি একটু সেই বাগানটা থেকে ঘুরে আসি। যেহেতু নতুন পরিবেশ, নতুন বাসা, ঘুম নাও আসতে পারে, একটু বাগান থেকে ঘুরে আসি, তাহলে ঘুম আসতে পারে হয়তোবা। তো সে যেটা করলো যে হাতে একটা হেরিকেন নিল এবং হেরিকেনটা জ্বালিয়ে আগুন ধরিয়ে সে নিচে নেমে বাগানের দিকে হাঁটার জন্য গেল। সে বাগানটা বেশ ভালোভাবে হাঁটছিল। বাগানটা সম্পূর্ণ ছিল অন্ধকার, ওখানে কেউই ছিল না, কোনো মানুষ ছিল না। সোজা বেশ কিছুতে যাওয়ার পর একটা ঝোপঝাড় এবং ঝোপঝাড়ের পরে জঙ্গলের মতো বেশ কিছু খালি জায়গা। তো বাগানে হাঁটার সময় একটা সময় তার মনে হতে থাকলো যে বাগানের তাকে ফলো করছে কেউ তার পেছন দিক থেকে। সে যখন বাগানের মাঝামাঝি পর্যায়ে চলে আসে তখন হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড তার সাথে ঘটে বসে। তার হাতে যে হেরিকেনটা ছিল সেটার যে আগুনটা সেটা ধপ করে নিভে যায়। কিন্তু এটা একেবারেই অসম্ভব ছিল, কেননা সেই দিন কোনো বাতাসও ছিল না যে হেরিকেনের আগুনটা বন্ধ হয়ে যাবে। কারণ হেরিকেনটা সম্পূর্ণ কাচের গ্লাস দিয়ে আটকানো ছিল এবং হেরিকেনের যথেষ্ট পরিমাণ তেল ছিল এবং সাথে সে কোনো দিয়াশলাই যেহেতু আনেনি, তো হেরিকেনটা আর জ্বালানোর চেষ্টাও সে করতে পারল না। তখন সে মনে করলো যে এই ঘুটঘুটে অন্ধকারে এই বাগানের ভিতর তার বেশ ভয় লাগা শুরু করলো। একটা ঠান্ডা ভয়ের স্রোত তার উপর দিয়ে বয়ে চলেছে। সে চিন্তা করলো যে না, এই জায়গাটাতে আর থাকা চলবে না। এবং সাথে সাথে তার আরও মনে হচ্ছিল এই বড় বড় গাছগুলো থেকে কে যেন তাকে বারবার দেখছে। মনে হচ্ছে গাছগুলোর উপর থেকে তার দিকে কেউ যেন অনেক তাকিয়ে আছে তার দিকে। সে তখন যেটা চিন্তা করলো যে না, এই জায়গাটা আমি আর থাকবো না, আমি সাথে সাথে আমার রুমের দিকে চলে যাই। সে দৌড়ে রুমের দিকে যখন গেল, একটা অদ্ভুত রকমের শব্দ তার কানে আসলো। সেটা হচ্ছে মনে হচ্ছে কেউ যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, যেরকম কান্নার শব্দ শোনা যাবে ঠিক সেরকম একটা শব্দ। অনেক করুণ সেই কান্নার সুর। সেই কান্নার শব্দ শুনে তাকে কি ছেলে বলা যায় না মেয়ে বলা যায় কিছুই বোঝা যাচ্ছিল না। এবং এই কান্নার শব্দটা আসছিল দিব্যি তার রুম থেকে, দোতলার উপর থেকে। একটু আগেও সে দোতলার রুমে ছিল, তখনও তো কেউ ছিল না। কেই বা কাঁদছে এত রাতে? তার রুমের লাইটটা জ্বালিয়ে সে বাগানের দিকে আসছিল, কিন্তু এখন দেখা যায় রুমের লাইটটাও নেভানো। সে বেশ ভয় পাওয়া শুরু করলো। সে কান্না শব্দটা এখনও শুনছে। সে যেটা চিন্তা করলো যে একতলার গেটটা খুলে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা শুরু করলো। সিঁড়িতে যখন তখনও সেই কান্নার শব্দ। যখন সে তার রুমের দরজাটা খুলতে যাবে ঠিক তখনই কান্নার শব্দটা একদম বাতাসের সাথে মিলিয়ে গেল। আর কেউ সেখানে কান্না করছে না। সে সাথে সাথে রুমের ভেতরে গেল, দেখলো যে রুমের লাইটটা নেভানো। সাথে সাথে রুমের লাইটটা জ্বালালো এবং নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের প্রত্যেকটা কোণা খুব ভালো মতো খোঁজার চেষ্টা করলো যে আসলে কান্নার শব্দটা কোত্থেকে আসছিল। কিন্তু সারা বাড়ি খোঁজাখুঁজির পরেও সে কিচ্ছু পেল না। সে একটা সময় ভেবে নিল এটা হয়তো বা আমার হ্যালোসিনেশন হবে, কেননা সেদিন সে অনেক বেশি টায়ার্ড ছিল, কিছুই করার ছিল না। এসব ভেবে হঠাৎ করে সেই রাত কোনো মতে সে পার করে দেয়। তার সাথে আর কোনো সমস্যা হয়নি। এর পরের দিনের ঘটনা আমি এখন বলবো। এর পর দিন সে অফিস সেরে টুকটাক বাজার সেরে তার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেল। ঠিক সে যখন বাসার দোতলায় উপরে উঠল, তার রুমের পাশে যখন সে তালাটা খুলে ভেতরে ঢুকবে, ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ আবারও শুনতে পেল। এবং এই শব্দটা হচ্ছে তার রুমের ভেতর থেকে আসছে। মনে হচ্ছে রুমের ভেতরে 10 থেকে 12 জন লোক যদি একসাথে কথা বলে ঠিক যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ। গ্লাস যদি টেবিলে রাখার যেরকম শব্দ, প্লেটগুলো রাখার শব্দ ঠিক সেরকম শব্দ। মনে হচ্ছে ভেতরে 10 থেকে 12 জন লোক অনেক জোরে জোরে কথা বলছে, হাসছে, এরকম একটা শব্দ সে শুনতে পাচ্ছে। তখন তার অদ্ভুত ভয় লাগা শুরু হলো যে বাসায় কি চোর আসলো? এই বাসার রহস্যটা সে কোনো মতেই উদ্ঘাটন করতে পারেনি। গতকাল রাতে ছিল কান্না শব্দ, আজকে আবার এরকম। সে চিন্তা করলো হয়তো বা বাসায় কোনো চোর এসেছে। সে সাথে সাথে যেটা করলো, যে চিন্তা করলো যে না, সে এখন আর রুমের তালাটা খুলবে না। সাথে সাথে নিচে চলে গেল এবং সে চিন্তা করলো যে কাউকে নিয়ে যদি উপরে গেট খোলা যায় তাহলে চোর ধরা যাবে। সে সাথে সাথে যেটা করলো, তাদের বাসার বাহিরে একটা মুদির দোকান ছিল, সেখানে 2 জন লোক বসা ছিল, তাদেরকে নিয়ে সেই দরজাটা খোলার জন্য গেল। দরজাটা খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরে লাইট নেভানো, কিচ্ছু নেই। মনে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা এই রুমে কেউই আসেনি।
প্রথম একটা প্রাণী ঘরে প্রবেশ করলো। কিচ্ছু ছিল না ভিতরে, কোনো গ্লাস ছিল না, কোনো প্লেট ছিল না, কিচ্ছু ছিল না। এতক্ষণের যে হইচই করার শব্দ কিছুই তার আর সেখানে গেট খোলার পরে সে দেখতে পেল না। তারপর সে ফ্রেশ হলো, কাজটা সব কিছু সেরে যখন ঘুমাতে যাবে, এইসব 9-6 ভাবতে ভাবতে, এই বাড়ির রহস্যের কথা ভাবতে ভাবতে হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়লো সেটা সে জানে না। অনেক রাত্রির দিকে আবারও তার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে এবার যেটা সে দেখলো যে তার রুমের তার খাটের যে ঠিক বরাবর যে জানালাটা সাদা পর্দা দিয়ে ঢাকা ছিল, ঠিক সেই জানালাটাই কে যেন দাঁড়িয়ে আছে। জানালাটার কার্নিসের উপর কে যেন দাঁড়িয়ে আছে, এবং সেটা শুধুমাত্র তার দিকেই চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে যে বাতাসের ঝাপটায় সেই জিনিসটা, পর্দাটা বারবার সরে যাচ্ছে, এবং সেই অদ্ভুত প্রতিকৃতি তার চোখে পড়ছে। এবং সেটা ছিল এমন যে ওটার দুটা চোখ প্রচণ্ড লাল জলজলে তকতকে তার দিকে চেয়ে আছে প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে। সে সাথে সাথে প্রচণ্ড চিৎকার করে বিছানা থেকে উঠে গেল। সে প্রচুর ভয় পেয়ে গেল, এবং সে দরদর করে ঘামা শুরু করলো। তার বোঝার বাকি রইল না যে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন। তার ঘুম ভেঙে গেল। সেই সাথে সাথে বিছানা থেকে উঠে লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু রুমের লাইট জ্বলছে না, ফ্যানও চলছে না, রুমের ইলেকট্রিসিটি চলে গেছে। সে সাথে সাথে তার সেই জানালাটা দিয়ে গেল যেখানে সে একটু আগে স্বপ্ন দেখেছে। দেখলো যে জানালাটা খুলে বাইরে কিচ্ছু নেই, বাইরে প্রচণ্ড ঝড়ের মতো বাতাস বয়ে চলেছে। একটু পরেই মনে হয় অনেক ঝড় নামবে, এরকম মনে হচ্ছিল। সে সাথে সাথে দেখলো আকাশের দিকে থেকে আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে একটু পরেই বৃষ্টি নামবে। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড মেঘের গর্জন, প্রচণ্ড ভয়ানক একটা অবস্থা। রুমের লাইটও জ্বলছে না। সে সাথে সাথে আবারও তার বিছানায় চলে গেল ঘুমানোর জন্য। কিন্তু এই রুমের যে অন্ধকার, গভীর অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার, সে একসময় সহ্য হয়ে গেছিল তার। কিন্তু হঠাৎ করে সেই বিছানায় যাওয়ার পরে তার আবারও একই ধরনের একটা শব্দ সে তার কানে আসলো। সেই শব্দটা হচ্ছে কেউ যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ঠিক যেরকম শব্দ, সেই মায়াবী কান্নার সুর আবারও তার কানে আসলো। কিন্তু এই কান্নার শব্দটা মনে হচ্ছে তার রুম থেকে আসছে, তার রুমের এই ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকেই এই শব্দটা আসছে। হঠাৎ করে যখন এই বিদ্যুৎ চমকালো, বিদ্যুতের যে আলোর যে ঝলকানি, সেই ঝলকানিতে একটা অদ্ভুত জিনিস সে খেয়াল করতে পারলো। তার ঘরের কোনায় যে ঘুটঘুটে অন্ধকার জমাট বাঁধা ছিল, সেখানে অল্প আলোয় সে দেখতে পেল কিছু একটা সেখানে বসে আছে, এবং সেখান থেকে সেই কান্নার শব্দটা আসছে। এবং সে যেটা দেখলো যে এইরকম বিদ্যুৎ চমকানোর মাঝখানে যে আলোর ঝলকানি, সেটাতে সে দেখলো যে একজন কেউ যদি বসে থাকে হাত পা গুটিয়ে, এবং সে যদি কান্না করে ঠিক যেরকম দেখাবে ঠিক সেরকম। এবং ওটার এমন বর্ণনা ছিল যে ওটার সামনে প্রচুর বড় বড় চুল দিয়ে চেহারা ঢাকা ছিল, এবং ওটা সাদা একটা কাপড় পরা ছিল, এবং ওটার চোখের কোনো পাতা ছিল না, চোখের মণিগুলো লাল জলজলে ছিল, এবং তার দিকে এমনভাবে চেয়েছিল মনে হচ্ছে ওটা লোকটা যেন তার শত্রু একটা। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে একটা জিনিস হঠাৎ করে ফিল করা শুরু করলো যে তার কাঁধের উপরে মনে হচ্ছে কেউ চেপে বসে তাকে ধরে রেখেছে। সে প্রচণ্ড চিৎকার করার চেষ্টা করলো, কিছুই সে করতে পারলো না। সে একসময় দেখলো যে সে অদ্ভুত প্রতিকৃতি জিনিসটা হামাগুড়ি দিয়ে তার সামনে আসার চেষ্টা করছে। তারপরে তার সাথে আর কী হলো সে কিছুই জানে না। এরপর দিন অফিসে তাকে না পেয়ে তার কলিগরা তার বাসায় খোঁজ করে, এবং বাসায় যখন খোঁজ করার পরে বাসার দরজা ভেঙে তাকে তার খাটের নিচ থেকে সেন্সলেস অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর সে প্রায় 2 দিন অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, এবং এরপরে সে আর সেই বাসাটায় আর কখনোই যায়নি। এখনও সে মাঝে মাঝে সেই অদ্ভুত স্বপ্নটা এখনও বারবার দেখে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। শেষ হয়ে গেল আমাদের এই আয়োজন। অপেক্ষায় থাকলাম আপনাদের ফিডব্যাকের। যদি ভালো লাগে ফিরে আসবো বারবার। আপনাদের ভালোবাসার কারণেই ভূত এফএম এসেছে এতটা দূর, এবং ভবিষ্যতে আমরা চাই আপনাদের ভালোবাসা। সেই জন্য মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। আর ভুল হবে না, কারণ এটি সংরক্ষিত থাকবে সিডিতে। আর একদম ভুলবেন না, ভূত এফএম প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 11:59 শুধুমাত্র রেডিও ফুর্তি 88.0 FM-এ। কথা হবে আবার কোনো স্পেশাল এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।